প্রয়োজনে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়াতে পারে সরকার। গ্রাহকের তেল সংগ্রহের পরিমাণ নির্ধারণে তৈরি হলো অ্যাপ। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে যেতে পারে তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেড। বর্তমান মজুদে চলবে মাত্র কয়েকদিন। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রেকর্ড 11 শিশুর মৃত্যু। টিকা না নেয়া ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সংক্রমণ উদ্বেগজনক। দুই দিনের সফরে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মরিশাস যাওয়ার আগে বৈঠক করবেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। এবং রাজধানীর অবৈধ উচ্ছেদ নিয়ে চলে চোর পুলিশ খেলা। ডিএমপির 5 দিনের অভিযানে দখলমুক্ত ফুটপাত আবার চলে যাচ্ছে দখলে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। সরকার বলছে সংকট নেই। প্রায় প্রতিদিনই জ্বালানি নিয়ে দেশের বন্দরে ভিড়ছে জাহাজ। তারপরও জ্বালানি তেলের জন্য বাড়ছে হাহাকার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমছে না অপেক্ষার পালা। ভোর না হতেই লাইনে দাঁড়ানো গাড়ির সারি, কারো চোখে ঘুম নেই, কারো মুখে ক্লান্তির ছাপ। রাজধানীর তেলের পাম্পগুলো যেন এখন অপেক্ষার আরেক নাম। বেশিরভাগ পাম্পই বন্ধ, আর যেগুলো খোলা সেগুলোতেই উপচে পড়া ভিড়। সরকারি আশ্বাসে সংকট নেই, তবু মানুষের মনে রয়ে গেছে অনিশ্চয়তা আর আতঙ্ক। রাত তো গেল, এই দিন তো কি হবে বলতে পারতেছি না। সামনে তো আরো মনে হয় 200-র মতো বাইক আছে, আল্লাহ জানে কখন শেষ হবে, কখন বাসায় যাবে। সময় তো নষ্ট হচ্ছেই, এখন গিয়ে টায়ার্ড হয়ে গেছি, হয়তোবা দিনের বেলা আমি ঠিক মতো দোকানে যেতে পারবো না, এটাই স্বাভাবিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে লাইনের দৈর্ঘ্য। অকটেনের আশায় শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কখনো সেই লাইন ছুঁয়ে ফেলে প্রধান সড়ক। দিনের অর্ধেক ভাগেই যদি এখানে চলে যায় তাহলে আর কেমনি কি, এখানে আসলে বলার কোনো ভাষা নাই। সময় গড়ায়, ক্ষুধা বাড়ে, ক্লান্তি জমে, তবুও লাইনে থেকে সরে দাঁড়ানোর উপায় নেই, কারণ এই তেলেই তাদের জীবিকার একমাত্র ভরসা। ক্লান্ত তো আমাদের আছেই, এই যে খাইতে ভয় করে, পানি খাইতে ভয় করে। অল্প কিছু পাম্পে হাজারো মানুষের ভিড়। চাপ বাড়ায়, কমেছে সরবরাহের গতি, প্রতিটি গাড়িতে সময় লাগছে দীর্ঘক্ষণ। আমি সারা রাত ধরে এখানে, আমি কখন ঘুমাবো কখন কাজে যাব, এই বিষয়টা সবার একটু নজরে নেওয়া উচিত। ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর ঘোষণা এসেছে, কিন্তু মাঠের বাস্তবতায় তার প্রতিফলন খুব একটা নেই। অপেক্ষা যেন এখনো শেষ হয়নি। ম্যাক্সিমাম পাম্পে কোনো পাম্পে তেল দেয় না, আর সব পাম্পে যদি মনে করেন তেল দিত এই সময়টা কিন্তু আমাদের লাগতো না। আমরা একতা পাম্প থেকে সিরিয়াল নিয়ে আসছি, আমি 5টা গাড়ি সিরিয়ালে থাকা অবস্থায় তেল শেষ। অপেক্ষা, অনিশ্চয়তা আর ক্লান্তির এই শহরে তেলের জন্য লড়াই যেন এক নিত্যদিনের গল্প। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এখন এই মুহূর্তে কোন পেট্রোল স্টেশনে অবস্থান করছেন? সেখানকার যানবাহনের কোনো চাপ দেখছেন কিনা? গ্রাহকরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তীর প্রতিদিনের যে চাপ সেটা কিন্তু এখনো বহাল রয়েছে যানবাহনের। আমি এখন আছি বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানেই অবস্থান করছি। সেখানে যেহেতু আপনি জানেন শ্রাবন্তী, যে আজকে সকালে যুদ্ধবিরতি, 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, সেই প্রেক্ষাপটেই আসলে সাধারণ যারা ভুক্তভোগী এখানে তেল নিতে গ্রাহকরা, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে যে এই যে যুদ্ধবিরতি এবং কি হরমুজ প্রণালী ব্যবহার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আসলে কতটা প্রভাব বা কতটা শঙ্কা কেটেছে। তবে তারা বলছেন যে হ্যাঁ, এটা একটি আশার বাণী বা সুখবর বার্তা যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে আন্তর্জাতিকভাবে সকল দেশই। তো সেক্ষেত্রে যে সংকট, এই জ্বালানি তেলের যে সংকটটা, সেটা কিন্তু অনেকটাই আতঙ্ক এবং কি শঙ্কা থেকেই অনেকেই ভেবেছিলেন বা যে তেলের সংকট হবে সেই ভেবেই কিন্তু বলা যায় যে তারা এসেছেন এবং কি চাপ
সৃষ্টি হয়েছে, যানবাহনের চাপটা ছিল ব্যাপকতা। তো সেইটা পরিবর্তন হতে তারা বলছে যে পরিবর্তন হতে মোটামুটি আরও সময় লাগবে, দ্রুত সময় সম্ভব নয়। এবং কি তারা এটাও বলছেন যে এই জ্বালানি সংকটের সময়টাতে অনেকে কৃত্রিমভাবে সংকট তৈরি করেছেন, অনেকে মজুত করেছেন, সেটা আসলে দেখভাল করতে হলে সরকারের আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন। এবং কি সুখবরে বলতে হচ্ছে এখানে যারা এসেছেন প্রত্যেকেই একটি কথা যে সরকারের আরও পদক্ষেপ নিতে হবে জোরালোভাবে, যাতে করে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয়। একটু জানতে চাই, বোর সাইডটা থেকে সিরিয়াল দিছি, মোয়াখালী রেল ক্রসিংয়ের ওখান থেকে এই ফোন তো আসতে আমার পরে 4 ঘন্টা সময় গেছে। আজকে তো যুদ্ধবিরতির ঘোষণা হলো 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। আলহামদুলিল্লাহ, আমরা ভাই ড্রাইভাররা অনেক অশান্তিতে আছি, আল্লাহ পাক যেন তাই করেন। এই যে চোখে ঘুম নিয়ে এখন আবার ডিউটি করতে হবে, তাহলে আমরা কি অশান্তিতে আছি আপনারাই বলেন। যুদ্ধবিরতি তো হলো, তাহলে কি সংকটটা কি দ্রুত সমাধান হবে বা পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের সরকার বলছে তেল রিজার্ভ আছে, অবশ্যই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। সেটা কি সময় লাগবে কিনা? সময় তো অবশ্যই লাগবে, কেননা আমাদের দেশে গাড়ি ঘোড়া বেশি, তেল এখন কম, এই জন্য সময় লাগবে। অনেক পাম্পে তেল দিতেছে না, সংকট দেখাচ্ছে, তাই আমাদের একটু সময় লাগবে আমি মনে করি। শুনছিলাম বা বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগেই যে সাধারণ ভোক্তারা তারা কিন্তু বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। সেটাই কিন্তু তিনি বললেন যে আসলে যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে এই যুদ্ধের কারণে, সেই যুদ্ধবিরতির কারণে হয়তো পরিস্থিতি যে স্বাভাবিক হবে সেটার সময় তো নিতেই হবে বা দিতেই হবে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তী সম্পদে অবশ্যই ভোক্তাদের যে দুর্ভোগ সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। আরিফ, আপনাকে ধন্যবাদ। কাঁচামালের সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বর্তমানে যে পরিমাণ মজুত ও পাইপলাইনে তেল রয়েছে তা দিয়ে উৎপাদন চালু রাখা সম্ভব হবে মাত্র কয়েকদিন। বিপিসি কর্মকর্তারা জানান, ইস্টার্ন রিফাইনারি যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। দেশে বছরের জ্বালানি তেলের চাহিদা প্রায় 72 লাখ টন। এর মধ্যে 92% চাহিদা মেটাতে হয় আমদানি করে, আর 8% পাওয়া যায় স্থানীয় উৎস থেকে। সরবরাহ করা জ্বালানির মধ্যে 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত 35 দিনে অপরিশোধিত তেল নিয়ে কোনো জাহাজ না আসায় ফুরিয়ে এসেছে ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল। এখন ব্যবহারযোগ্য মাত্র 20,000 টন অপরিশোধিত তেলের মজুত আছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পরিশোধনাগারটি। আগামী হয়তো 10 তারিখ পর্যন্ত চলতে পারে, বাট এর মধ্যেও যেহেতু খুব লো ফিডে চলতেছে, যে কোনো সময় এটা লো ফিডে চললে একটু রিস্কও চলে আসে, এবং এই রিস্কের কারণে যদি ঝামেলা হয় তাহলে যে কোনো সময় বন্ধ হতে পারে, আর না হলে বড় জোর আর 10 তারিখ পর্যন্ত চলবে। ইস্টার্ন রিফাইনারিতে কাঁচামালের সংকট হওয়ায় সরকার বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করছে। পার ডে আমার 1 লাখ মেট্রিক টন যদি ক্রুড আসে, তো এখানে ধরেন আমরা 36,000 মেট্রিক টন শুধু ডিজেল পাই। যে মজুদ রয়েছে এটা দিয়ে আরো 10 দিন চলবে, আর আমাদের নেক্সট কার্গোটা চলে আসবে মের ফার্স্ট উইক। চলতি মাসে অপরিশোধিত তেলের চালান নিয়ে আর কোনো জাহাজ আসবে না চট্টগ্রাম বন্দরে। যে জাহাজের শিডিউল আছে সেটি আসতে পারে 1 মে। এদিকে এসপিএম কমিশনিংয়ের সময়ে পাইপলাইনে জমা থাকা 5,000 টন ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে আনা হচ্ছে। ঠিকমতো যদি ফিনিশ প্রোডাক্টও আনতে না পারে তাহলে জ্বালানি সমস্যা অবশ্যই হবে, এবং সেক্ষেত্রে আমাদের আরও কৃচ্ছতা সাধনের পথে যেতে হবে। আমাদের যেমন অফিস আদালত বন্ধ করার প্রয়োজন হতে পারে, অনেক কিছু সেক্টর ওয়াইজ ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে হতে পারে। বিষয়টি জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাতকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিজেল সংকটে কৃষিকাজ নিয়ে বিপাকে পড়েছেন গাইবান্ধার কৃষক। ফসল ঘরে তোলার সময় হলেও সঠিক সময়ে সেচ দিতে না পারায় ক্ষতির সংখ্যায় দিন গুনছেন তারা। চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েই দেখা দিয়েছে বড় সংশয়। জ্বালানি সংকটে অচল হয়ে পড়েছে ডিজেল চালিত সেচ পাম্প, নলকূপ ও কৃষি যন্ত্রপাতি।
মাঠভরা সবুজ ধানের পরিচর্যায় কৃষকের ব্যস্ত থাকার কথা ছিল গাইবান্ধার বিস্তীর্ণ জনপদে, কিন্তু পানির অভাবে ফেটে চৌচির জমিতে অলস পড়ে আছে সেচ যন্ত্র। জেলা জুড়ে এখন এমন হাহাকার, বিশেষ করে বোরোর ভরা মৌসুমে ডিজেলের ঘাটতি দেখা দেয় চরম বিপাকে কৃষক। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। নির্ধারিত দামের চেয়ে 50 থেকে 80 টাকা বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে খোলা বাজারে। তেল নেমে যায়, ঘুরে আসে, জমি মনে করো সব শুকনাত পড়ে গেছে। এখন তেল কিনতে গেলে 160, 140, 150 এরকম কেনা লাগে, তারপরও হয়রান হওয়ার লাগতেছে। 150 টাকা, 60 টাকা, 70 টাকা, কিভাবে কৃষকে আবাদ করবে? চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। আমার ডিজেল আবাদ হচ্ছে না, আমরা ডিজেল চাই। কেন আমরা ডিজেল পাই না? কেন ডিজেল সিন্ডিকেট হয়? ডিজেল পাচ্ছি না, এখন কি করব? ধান মাছ দিকে যাচ্ছে তো পানি অভাবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক। আমরা আমাদের প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যারা অবৈধভাবে মজুদ করার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সময় মতো সেচ দিতে না পারা আর বাড়তি খরচের বোঝা সব মিলিয়ে চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে বড় সংশয়। ডিবিসি নিউজ ডেস্ক। হামের প্রাদুর্ভাবে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গত 2 দশকের মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এবার। গেল 24 ঘন্টাতেই হাম ও উপসর্গ নিয়ে দেশের রেকর্ড 11 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, দিনে দিনে এখানে ব্যাপক চাপ বেড়েছে হামে আক্রান্ত রোগীর। শয্যার জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হামের প্রভাবে জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বরের থেকে এডি উঠছে, উড়ে নাতাম সদর আসছিলাম হাসপাতাল 4 দিন হেন আবার এন হয়েছে। খুব জ্বর ছিল, জ্বরটা মাথা ছিল বেশি, বুঝছেন, আর ছিল কি হলো পাতলা পায়খানা আরো বেশি। হামের থেকে নিউমোনিয়া হয়ে গেছে, বুকে ইনফেকশন করছে, তো চিকিৎসা করছে, আল্লাহর রহমতে এখন বাচ্চা মোটামুটি সুস্থ আছে। এখন মহাখালীর ডিএসসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীর ভিড় বাড়ছে। 24 ঘন্টায় হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 64 জন। গেল 16 দিনে ভর্তি হয় 713 জন, এর মধ্যে মারা গেছে 4 শিশু। শুধু শিশু নয়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও। ছিল এখন যাই হোক এখানে ট্রিটমেন্ট হয়ে প্রাথমিক যে সমস্যাগুলো ছিল সেগুলো প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে জটিল একটা সমস্যা আছে, যেটা আছে ওই যে শ্বাসকষ্ট, বুকের ভিতরে একটু ব্যথা ট্যাথা, এগুলো। হামটা ভালো হয়েছে, ঠান্ডাটাও আল্লাহর রহমতে একটু ভালোর দিকে। ডাক্তার বলছে আজকে ছুটি দিয়ে দিবে। সব মিলিয়ে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 499 জন। মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, সীমিত সরঞ্জাম নিয়েও দেয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা। বাচ্চা প্রথমে র্যাশ হচ্ছে, যেহেতু এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, বাচ্চার ফুসফুসে আসে, আগে অ্যাটাক করে, তখন এই যে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়। ওরকম হলে তো আমাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি হইতেই হবে, কারণ আমার অক্সিজেনের ব্যাপার আছে। আসলে যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ওইখানটায় বাচ্চাগুলোকে তাড়াতাড়ি নিতে হবে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে তিনি দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে তাকে স্বাগত জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগদানের আগে ভারত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। তার সফর সঙ্গী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দিল্লি থেকে একই ফ্লাইটে কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের।
ডিএমপির টানা 5 দিন উচ্ছেদ অভিযান চালিয়ে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করলেও আবারও হয়ে যাচ্ছে দখল। উচ্ছেদের পরপরই সেখানে চৌকি টেবিল বসিয়ে ভেঙে দেয়া দোকানপাট মেরামত করে আগের মতোই চলছে ব্যবসা। পুলিশ বলছে পুরোপুরি দখলমুক্ত করতে আবারও মাঠে নামবে ডিএমপি। আর সিটি কর্পোরেশন বলছে টিকিট কাউন্টার সহ এখনও যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরাতে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে 1 এপ্রিল থেকে টানা 5 দিন অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। লক্ষ্য ছিল হকার ও অবৈধ দখলদার সরিয়ে পথচারীর জন্য ফুটপাত উন্মুক্ত করা। কিন্তু অভিযান শেষ হতে না হতেই পুরনো চিত্রে বেশিরভাগ সড়ক ও ফুটপাত। সরেজমিনে দেখা যায় একদিকে চলছে উচ্ছেদ, অন্যদিকে দখল নিচ্ছেন হকাররা। ভেঙে দেয়া দোকান মেরামত করে আবার বসছে ব্যবসা। নিউ মার্কেট, গুলিস্তান, মগবাজার, বাংলা মোটর, ঢাকা মেডিকেল, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। তবে কিছু জায়গায় দখলমুক্ত রয়েছে ফুটপাত। ফুটপাতের উপর দোকানপাটের কারণে আমাদের সাধারণ জনগণের চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত থাকলে ভালো, পরিবেশ ভালো হয়, ক্লিন থাকে। দখলমুক্ত হওয়াটা খুবই জরুরি, খুবই দরকার, না হলে দেখা গেছে আরও সমস্যা হতে পারে। ক্লিয়ার করে দিয়ে গেল, এর 1 ঘন্টা পরে দেখা গেল আবার সেই আগের মতো আস্তে আস্তে ওই যে কিছু চৌকি নিয়ে গেছে ওইগুলো আবার মেরামত শুরু করছে, যার যার পজিশন আবার দখল করছে। এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর থেকে আমরা এখন আগে থেকে অনেক বেশি স্বস্তিতে আছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার চিত্র ভয়াবহ। সেখানে ফুটপাত ও সড়ক দখল করে আছে শত শত দোকান। দোকানীদের দাবি বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে হুমকিতে পড়বে তাদের জীবিকা। 18 থেকে 20 বছর ধরে আমি এটা করতেছি, শিখছি, এটা অন্য কি করব আমি। যারা ফুটপাতে দোকানদারি করে রে দেশের নাগরিক রাস্তায় এটা আমি জানি বেআইনি, কিন্তু আমার পেট বাঁচার তাগিদে আমি সেখানে বসছি। হকার উচ্ছেদ করতে হলে সরকার হকারদের পুনর্বাসন দেওয়া হবে হোক। আপনি আগে বিকল্পটা ব্যবস্থা করেন, তারপর তাকে উচ্ছেদ করেন। ডিএমপি জানায় 1 সপ্তাহ আর উচ্ছেদ অভিযান চালানো হবে না। আগের উচ্ছেদ করা স্থানগুলোই ধরে রাখার চেষ্টা করা হবে। 5 দিনের অভিযানে 405টি মামলা দেওয়া হয়েছে এবং 96 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আবার প্রয়োজন হলে এই অভিযান পরিচালনা করা হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন চলাচল স্বাভাবিক রাখতে করণীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। হকার ভাই যারা আছেন তারাও যাতে আমাদেরকে যদি সহযোগিতা না করেন, আমরা তো বলছি যে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা যেটা করতে চাই, হলিডে মার্কেট করতে চাই। বিকেলে 5টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত আমরা নৈশকালীন মার্কেট করতে চাই। ফুটপাত এটা উচ্ছেদ করতেই হবে, কারণ হলো জনগণের কাছে কিছু কমিটমেন্ট আছে। আন্তঃজেলা বাস সার্ভিসের কিছু জায়গায় দেখবেন আপনার যেগুলো নাইট কোচ বলে, সেখানে কিছু রাস্তা কিছু কাউন্টার আছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো কাউন্টার আমরা নোটিশ দিয়ে উঠিয়েও দিয়েছি। সিটি সার্ভিস যেগুলি সেগুলো আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু জায়গায় আছে, তাদের সাথে একই দিনই কিন্তু আমরা কথা বলেছি। সংশ্লিষ্টরা বলছেন অভিযান নয়, স্থায়ী পুনর্বাসনই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। পাহাড়ের ঢালে জন্মায় উলু ফুল, সমতলে যা ফুল ঝাড়ু নামে পরিচিত। এই উলু ফুলই বদলে দিচ্ছে পাহাড়ের অর্থনীতি। পাহাড়ের খাঁজে খাঁজে উলু ফুলের সমারোহ। এই ফুল সংগ্রহ ও প্রক্রিয়াজাতে এখন ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকে। ঘর পরিষ্কারে উলু ফুল বা ফুলঝাড়ু বহুল ব্যবহার হওয়ায় এর চাহিদাও প্রচুর। আর চাহিদাকে কেন্দ্র করে পাহাড়ের অনেকেই এখন জড়িয়েছেন এই ফুল সংগ্রহে। এখন চাষাবাদও করে বা বাগানদা টাকারও এটা এখন ধারণ করছে। স্থানীয় বাজারে 10 শলাকার প্রতি আটি 10 থেকে 15 টাকা ও 20 শলাকার প্রতি আটি বিক্রি হয় 20 থেকে 25 টাকা দরে। 4 একর মতো জায়গা পরিষ্কার করে এই ঝাড়ু লাগাই দিচ্ছি আর কি। 10 টাকা আটি বাঁধলে বা 12 টাকা, আর 20 টাকা আটি বাঁধলে 22 টাকা 25 টাকা এরকম করে ঝাড়ু বেচি আমরা। গ্রামে 20 টাকা করে বেচে আর বাজারে 25 টাকা করে বেচে। ফুলঝাড়ু সংগ্রহ ও বাজারজাত পাল্টে দিচ্ছে পাহাড়ের অর্থনীতি। শুধু তাই নয়, এই ফুল থেকে রাজস্ব পাচ্ছে সরকার। গত বছর 82 লক্ষ টাকা আমরা রাজস্ব অর্জন করেছি। উলু ফুলের প্রতি ব্রুমে সরকারি রাজস্ব হচ্ছে 75 পয়সা। এখান থেকেই তারা এই রেভিনিউ জমা দিয়ে তারা এখান থেকে টিপি নিয়ে ঢাকা, রাজশাহী এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায়।
চাহিদা থাকায় পাহাড়ের উলুফুল স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দেশের অন্যান্য পাইকারি বাজারেও। ডিবিসি নিউজ ডেস্ক। শিমুল পলাশের আগুন রাঙা সৌন্দর্য, কোকিলের ডাক আর ফাগুনের রঙিন আবেশ নেই। শোনা যায় না চিরচেনা পাখির কোলাহল, নেই প্রকৃতির আবির খেলা কিংবা মায়াবী সুবাসে ভরা বাতাস। তবুও ঋতু থেমে থাকে না। 4 ঋতুর দেশ ফ্রান্সে বসন্ত ধরা দিয়েছে এক অনন্য মাধুর্য নিয়ে, চেরি আর টিউলিপের রঙিন রাজত্বে। কান পাতলে শোনা যায় না কোকিলের কুহুতান, নেই আম্রমুকুলে ভ্রমর ডানার মৃদু গুঞ্জন। দেখা মেলে না রাস্তার ধারে রক্তিম পলাশ আর শিমুলের আগুন রাঙা ফুলে বুনো শালিকের কিচিরমিচির। কৃষ্ণচূড়ায় নেই রক্তিম ফাগুনের আগুন, বাতাসেও ভেসে আসে না সেই চেনা মায়াবী সুবাস। তবুও ফ্রান্সে বসন্ত আসে নীরবে, অন্য এক রঙে, অন্য এক অনুভবে। পাশ্চাত্যের রানী খ্যাত প্রেমের নগরী প্যারিস যেন এক রঙিন কবিতার পাতা। এখানে বসন্ত কেবল ঋতু নয়, এক অনুভব, উদযাপন। নীল আকাশের নিচে রৌদ্র ঝলমলে দিন আর ফুলের বর্ণিল ছোঁয়ায় শহর জেগে উঠেছে প্রাণের উচ্ছ্বাসে। প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে নতুন ক্যানভাস। বৃক্ষরাজিতে কচি পাতার সবুজ আভা, পত্রপল্লবে ফুটে ওঠা নতুন ফুল জানিয়ে দিচ্ছে জীবনের পুনর্জন্মের এক নিঃশব্দ ঘোষণা। বাহারি রঙের টিউলিপ, শুভ্র আর গোলাপি চেরি, সঙ্গে রাজকীয় ম্যাগনোলিয়ার অপার সৌন্দর্য। প্রতিটি ফুল যেন এক একটি অনুচ্চারিত গল্প। স্থানীয়দের পাশাপাশি অনেকে এসেছেন ভিন্ন দেশ থেকে। আমার ফ্যামিলি নিয়ে আমি আজকে ঘুরতে আসছি এই যে টিউলিপ গার্ডেনে। অনেক সুন্দর চারিদিকে ফুলের সমারোহ। The tulips, a lot of colorful flowers actually, big, small, a lot of blossom trees. প্রবাসী বাংলাদেশিরাও পরিবার পরিজন নিয়ে উপভোগে ব্যস্ত এই রঙিন ঋতু বসন্তের অপরূপ মায়াবী সৌন্দর্য। ফ্রান্সের প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে ডাকে, এসো অনুভব করো এই মোহনীয়তা। আজকে আমরা ফুল দেখার জন্য আসছি। এখানে টিউলিপ ফুল ছাড়া আরো অনেক অনেক ফুল আছে। অনেক ধরনের টিউলিপ ফুল ফুটছে আর বসন্তকাল অনেক সুন্দর লাগে। এখানে লাল, হলুদ এবং পার্পল কালারের টিউলিপ আছে, খুবই ভালো লাগছে। এখানে বসন্ত মানেই ভালোবাসা আর নতুন শুরুর অমিলন প্রতিশ্রুতি। চেরি ফুলের ঝরে পড়া পাপড়িতে, টিউলিপের রঙিন হাসিতে ফ্রান্সে বসন্ত যেন এক নরম নীরব কবিতা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।